সরকার চলে যাওয়ার পর এই প্রথম 21শে জুলাই তৃণমূলের ধারে ভারে যে আগের মতো হবে না সেটা জানাই ছিল, কিন্তু লড়াই ছিল তৃণমূলের ভেঙে যাওয়া দুই শিবিরের মধ্যে কোথায় কত লোক হয়। আপাত দৃষ্টিতে এই লড়াইয়ে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সভায় লোকসংখ্যা আপাত দৃষ্টিতে বেশি চোখে পড়েছে, কিন্তু এই দুই শিবিরের সমাবেশকে যদি সম্মিলিত করি আমরা, তাতে যে লোকসংখ্যা সম্মিলিতভাবে যে লোকসংখ্যা ছিল সেটা কি বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসের জন্য খুব বেশি আশাব্যঞ্জক? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সাংবাদিক রফিকুল জামাদার। রফিক, দেখো, এর আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই সমাবেশ মানেই কয়েক লাখ লোকের সমাগম। যদিও সরকারে থাকার সময় সেটা অনেক অর্গানাইজড হতো, কিন্তু তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও প্রচুর লোক সংখ্যা হতো। এবার পরিস্থিতি অন্যরকম, সরকার থাকার পর চলে গেছে, কিন্তু দুটো মিলিয়ে যে লড়াই এবং যে লোক সংখ্যা, সেটা আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে একটা ভালো সংখ্যক লোক সংখ্যা এসছে, তাদের একটা উজ্জীবিত করবে, কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কাছে এটা কতটা আশাব্যঞ্জক তোমার মনে হয়? দেখো সম্রাটদা, যখন তুমি বললে যে এর আগে যখন 21শে জুলাই করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, লাখ লাখ মানুষের ভিড় হতো, সেই সময় টিএমসির বিভিন্ন নেতারা কেউ বলতেন 8 লাখ লোক, কেউ বলতেন 6 লাখ, কেউ বলতেন 4 লাখ দাবি করতেন। কিন্তু আমি সেই 8 লাখ 6 লাখ এই বিতর্ক না করে আমি ধরলাম 2 লাখ লোক হতো ওই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই। কিন্তু আজকে তুমি দেখো ছবিটা, একদিকে হচ্ছে কালীঘাট তৃণমূল যেটাকে বলা হচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা, আর একটা হচ্ছে ঋতব্রত তৃণমূল। এই দু জায়গায় আজকে 21শে জুলাই আজকে পালিত হলো শহীদ স্মরণে। সেখানে দেখা যাচ্ছে এই যে তারামণ্ডলের সামনে, অর্থাৎ বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শহীদ সমাবেশ, সেখানে মেরে কেটে 10,000 মতো লোক হবে। আচ্ছা, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে যেখানে ববি হাকিম, ঋতব্রতরা যে সভা করেছেন, সেখানে আমার মনে হয় খুব বেশি হলে 1000 খানেক লোক হবে, এর বেশি কিছু নেই। মানে 10,000 এবং 1,000, মানে আমি কম বেশি করেই বললাম। সেক্ষেত্রে দুটো জায়গার লোক ধরলে কত হচ্ছে? 11,000, 10 থেকে 11,000 টোটালটা এরকম হবে। কিন্তু এইটা দেখে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা অন্যান্যরা ভেবে থাকেন যে এইটা একটা রাজ্যে কদিন আগে যে দলটা সরকারে ছিল সেই দলটার একটা সবচেয়ে বড় সমাবেশ বলতে পারো 21শে জুলাইকে কেন্দ্র করে, এর আগে শক্তি প্রদর্শনের একটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাইকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে ক্ষমতায় আসার পরে সেটা আরো বড় করে করা, বা এই 21শে জুলাইয়ের যে একটা আবেগ, সেই আবেগকে দিয়ে কর্মীদেরকে চাঙ্গা করা, সেই রকম একটা সমাবেশে এই দুটো দল মিলিয়ে 11,000 লোকটা, এটা কিন্তু খুব একটা আমার মনে হয় একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে বড় আশানুরূপ নয়। একদমই তাই। কারণ কেন বলছি এ কথা, তুমি দেখো সরকার পরিবর্তন হয়েছে কত মাস হলো? 2 মাসের বেশি হয়ে গেল, 2 থেকে 2.5 মাস। তার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রকম, অবশ্যই তুমি এটা বলতে পারো যে যেহেতু এই শাসক দল থেকে যখন পরিবর্তন হলো টিএমসি, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যে এখনকার যে শাসক দল তার চাপ রয়েছে, বিভিন্ন জায়গায় ডিম ছুটছে, অভিযোগ আছে, সেই জায়গা থেকে অনেকেই বেরোচ্ছেন না। কিন্তু একটা সরকারের যখন 2.5 মাস হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় রয়েছেন 21শে জুলাইয়ের মতো, তো আমার সেটা মনে হয় আজকের যে ঋতব্রত বলো বা মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে দুটো লোক মিলিয়ে যে লোক, এটা খুব একটা আশানুরূপ নয়। এখন অনেকেই প্রশ্ন তুলবেন যে অনেক বাধা বিপত্তির মাঝখান থেকে এইরকম একটা সমাবেশ করা, তা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। যদিও অনেকেই বলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিজেপির বি টিম, সেই তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ রয়েছে। কিন্তু তারপরেও আজকে এই যে তারামণ্ডলের সামনে যে ভিড়টা দেখেছো, এই ভিড়টা দেখে একটা বিষয় পরিষ্কার যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার পরিবর্তনের পরে বিরোধী বলতে বা টিএমসি বলতে তার লোক সংখ্যা কিন্তু এই 10 থেকে 11,000। হ্যাঁ, এরকম একটা সমাবেশের জায়গায় যেখানে 2 থেকে 3 মাসের মতো একটা সরকার চলে গেছে, তারপরে কিছুটা হলেও বিরোধীদের ক্ষেত্রে মানে কাছ থেকে একটা প্রত্যাশা থাকে যে তারা কিছুটা হলেও গুছিয়ে নেবে, সরকারের চাপ থাকুক বা নানাবিধ কারণে ঘরে ঢুকে যাওয়া ইত্যাদি বাদ দিল। কিন্তু আমি আরেকটা বিষয় আসি রফিক, দেখো যে আমরা যে হিসেব করছি বা তুমি যা বলছো যে একটা ব্যাখ্যা দিচ্ছ, তাতে 10 থেকে 11,000 সত্যিই এটা কোনো বিরোধী দলের কাছে আশাব্যঞ্জক হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মানে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যতটা কোণঠাসা হয়ে গেছিলেন এই বিপুল বিপর্যয়ের পরে, বিপুল পরাজয়ের পর, গোটা একটা মানে রায় গেছে তার বিরুদ্ধে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যতটা তার দল নিয়ে
এবং নিজে যতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, সেখান থেকে তিনি আজকে যেটুকু সংখ্যায় লোকজন এসেছে, সেটা কি তার কাছে একটা মোটামুটিভাবে এই নিরিখে, এই পরিস্থিতি বাস্তবাবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা বড় প্রাপ্তি? উনি ঘোষণা করলেন যে আমি এরপর জেলায় জেলায় যাব, কোথাও কি তাকে এই স্পেসটা আজকের জনসভাটা দিয়ে দিল যে তাকে নতুন করে কিছুটা লড়াই করার একটা জায়গা? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি তুলে ধরলে যে টিএমসি দুভাগে ভাগ হয়ে গিয়েছে এই রাজ্যে। একটা হচ্ছে ঋতব্রত তৃণমূলের মধ্যে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মধ্যে কৌতূহল ছিল যে কোথায় বেশি লোক হবে। কেউ কেউ হয়তো মনেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের নেত্রী, সেখানে লোক হবে, কিন্তু অনেকের মধ্যে এটাও ছিল যে শেষ পর্যন্ত সংখ্যাটা কিরকম হয়। সব রয়েছে 60 জনের বেশি এমএলএ এই মুহূর্তে ওদিকে, এখানে সংখ্যাটা অনেক কম। সেই জায়গা থেকে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে পেরেছেন যে ঋতব্রতদের যে দল বা যারা দাবি করছে যে আমরাই আসল, তাদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোক সংখ্যা বেশি রয়েছে, সেটা আজকে প্রমাণ করতে পেরেছে। কর্মীরা ওনার সঙ্গে রয়েছেন। কিন্তু আমি আবারও বলছি, কর্মীরা রয়েছেন বলতে এই কর্মীদের যে আয়তনটা কত, সেই আয়তনটা কিন্তু খুব একটা বেশি নয়। এই বেশি নয় সেইটাকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছেন বা ভাবাবে। এই কারণে তিনি বলছেন যে আজ কর্মীদের সামনে যারা এসছেন যে আমি এখানে আজকে শুরু করলাম, এরপরে জেলায় যাব। এটা হচ্ছে কর্মীদেরকে একটা মনোবল বাড়ানোর জন্য। কারণ তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হারার পরে এক কথাই বলতে গেলে 4 তারিখের রেজাল্টের পর থেকে 12টার পরে কেউ টিএমসি থেকে বিজেপি হয়ে গেছে বা হওয়ার চেষ্টা করেছে, আর কেউ কেউ ঢুকে গেছে ঘরের মধ্যে, আর কিছু লোককে বিভিন্ন দুর্নীতির কারণে গ্রেফতার করেছে এই সরকার আসার পরে। এই রকম একটা ছন্ন ছাড়া পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে 21শে জুলাইয়ের যে মঞ্চ, এই মঞ্চ থেকেই তিনি প্রত্যেকবার জেলার যারা কর্মীরা আসেন সেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের সামনে বলেছেন যে আমি এবার থেকে জেলায় যাব, কার কি করার আছে সেটা আমি দেখে নেব। অর্থাৎ কর্মীদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে ভয় পেলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন যে আমি জেলায় যাব, আমাকে বাধা দিলে আমি শেষ দেখে ছাড়বো। এটা একটা মনোবল বাড়ানোর বাইরে একটা কৌশল, একটা কৌশল। আমি আরেক ঋতব্রতদের শিবিরের কাছে আসি। ঋতব্রত শিবিরের সঙ্গে রয়েছে হচ্ছে যে দলের অধিকাংশ বিধায়ক তাদের সঙ্গে, এবং দলের এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক বা ফান্ড সবটা চেয়ে হচ্ছে যে তাদের আবেদন পড়েছে। নির্বাচন কমিশন এটার এখনো পর্যন্ত কোনো রায় দেয়নি। কিন্তু এই অবস্থায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের সবাই রয়েছে, হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বিধায়করা রয়েছে, সাংসদদের একটা অংশ রয়েছে, ঋতব্রতরা এই জায়গা থেকে কোথাও এক স্টেপ এগিয়ে রয়েছে। কিন্তু আজকের যে সভা, সেই সমাবেশ থেকে সম্ভবত ঋতব্রতদের এটাও দেখানোর ছিল যে কর্মীরাও আমাদের সঙ্গে রয়েছে। সেটা কি কোথাও তাদের কাছে একটা ধাক্কা হলো? আর তো হওয়ারই কথা। মানে ছবি বলছে যেভাবে লোক সংখ্যা এই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভাস্থলে যাচ্ছিল তারা অনেকটাই কম। যেমনটা বললাম, 1000 মেরে কেটে লোক হবে এই গান্ধী মূর্তির নিচে, মানে গান্ধী মূর্তির পাদদেশে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বললাম। কিন্তু একটা বিষয় আমি তোমায় বলবো সম্রাটদা, যে আজকের এই 21শে জুলাই থেকে এর আগে কি করা হতো, যখন টিএমসি শাসক দলে থাকতো তখন বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেসকে অ্যাটাক করা হতো। আজকে আমার কোথাও মনে হলো এই দুটো 21শে জুলাই মিলিয়ে হচ্ছে কে আসল তৃণমূল বা কে আসল টিএমসি, সেই বিষয়টা কিন্তু আজকে বারবার কিন্তু উঠে এসছে। কখন মমতা বন্দ্যোপাধ্যায় যারা বেরিয়ে গেছেন ঋতব্রত শিবিরে গেছে তাদেরকে বেঈমান বলেছেন, কখন ওখান থেকে বলেছেন যে আমরা বেঈমান নই, আমরাই আসল তৃণমূল, আমাদের সঙ্গে এত লোক। তো এই যে একটা এজেন্ডা, যে শাসক দল এই মুহূর্তে যারা রয়েছে তাদের নিয়ে যে সমালোচনা করা বা তাদের বিরুদ্ধে যে বার্তা দেওয়া, তার থেকে বেশি মনে হয়েছে যে এই দুটো মঞ্চ থেকে প্রমাণ করা যে মানে তৃণমূলের সঙ্গে কর্মীরা মানে কাদের সঙ্গে রয়েছে। এটাই হচ্ছে আমার মনে হলো। আমি তোমার কাছে জাস্ট একটা শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সভা থেকে বা ঋতব্রতদের সভা থেকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ধরছি যেহেতু লোক সংখ্যা বেশি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বারবার একটা মানে তেমন কোনো পজিটিভ নতুন কোনো বার্তা সেটা কিন্তু দেওয়ার মতো হয়নি যে কিসের ভিত্তিতে দল আগামী দিনে চলবে। একটাই হয়েছে যে বিজেপি বিরোধিতা তীব্র, আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। তার এই একটা পারসেপশন, তার উল্টো দিকে আরেকটা পারসেপশন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাখছেন, যেটা হচ্ছে বিনিয়োগ হবে, রাজ্যে কর্মসংস্থান হবে, ডেভেলপমেন্ট হবে। সেক্ষেত্রে কি তোমার মনে হয় কোথাও গিয়ে যে এই মুহূর্তে বিরোধীদের কাছে নতুন একটা সরকার এসছে, তারা যে প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে, তার বিরুদ্ধে বলার মতো তেমন কোনো ইস্যু এখনো হয়ে ওঠেনি? দেখো, এখনো পর্যন্ত ইস্যু বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে তার দলের নেতাকর্মীদের ইচ্ছে করে পুলিশকে দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, দলের যে কর্মসূচি তা করতে দেওয়া হচ্ছে না। এর বাইরে 2 মাসের সরকার বা 2.5 মাসের সরকারের
বিরুদ্ধে বলার মতো এই মুহূর্তে এমন কোনো ইস্যু নেই। কারণ শুভেন্দু অধিকারীর সরকার আসার পরে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা, যে প্রকল্প ঘোষণা করেছিল সেই প্রকল্পের অনুদান চালু করে দেওয়া, পাশাপাশি তুমি যেমনটা বললে যে বিনিয়োগ আমল থেকে শুরু করে একাধিক লাখ কোটি একাধিক পর হচ্ছে। তো এইসব ইস্যুতে বা শিল্প নিয়ে বা ডেভেলপমেন্ট নিয়ে এই মুহূর্তে টিএমসির বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বলার নেই। যেটুকু বলা হচ্ছে যে এই সরকার আসার পরে মানুষকে ভয় দেখাচ্ছে, টিএমসির বিভিন্ন কর্মী নেতাদেরকে জেলে ভরছে, এই সরকার পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করছে, এটাই তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে। তো সব মিলিয়ে তুমি যেমনটা বললে একদমই ঠিক, এই মুহূর্তে ইস্যু এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করার মতো কিছু নেই। কিন্তু এখন সবচেয়ে বড় হচ্ছে যে যেহেতু দলটা ভেঙে খান খান হয়ে গেছে, সেই টিএমসি আসল টিএমসি কারা সেটাই এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আমরাই হচ্ছে আসল টিএমসি, আমাদের কাছেই হচ্ছে কর্মীরা রয়েছেন। কিন্তু এখানে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সভামঞ্চ থেকেই বারবার বলেছেন যে আজকে যারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন, মদন মিত্র বলো, ববি হাকিম বলো বা অন্যান্যরা বলো, তারা আজকে বলছেন যে বিভিন্ন রকমভাবে টিএমসির বিভিন্ন রকম ইস্যু নিয়ে তুলে ধরছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, তাহলে এতদিন ধরে যখন এখানে ছিল তখন কেন বলেননি? তখন চুপ ছিলে কেন? চুপ ছিলে কেন? উল্টো দিকে তারা বলছেন যে বলার সাহস পায়নি। বলার সাহস পায়নি মানে যেই দলটা হেরে গেল তারপরে বলার সাহসটা হলো, এটাও কিন্তু একটা কোথাও মানুষের মধ্যে একটা মানে কি বলবো, এরা ভাবাচ্ছে যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এবং মানুষের মধ্যে এই প্রশ্নটাও একটা স্বাভাবিক কারণেই উঠছে যে যারা এখন ঋতব্রত শিবিরে গেছে তাদের কোথাও গিয়ে একটা ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে কিনা বা ইত্যাদি, যে রাজনীতির প্রশ্ন। কিন্তু তার থেকেও আজকে আমরা সেই আলোচনায় যাচ্ছি না, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম যে সভায় লোক সমাগম যতটুকু হয়েছে সেটা বিরোধী তৃণমূলের জন্য খুব একটা আশাব্যঞ্জক কিনা। তার চেয়েও বড় কথা, নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যে লোক সংখ্যা হয়েছে সেটাই এই মুহূর্তে তার ঘুরে দাঁড়াবার জন্য কিছুটা হলেও তাকে একটা জমি দেবে, একটা স্পেস দেবে। কিন্তু এই নতুন সরকারের, আমি শেষ করার আগে একটা টাচ করে দিই, আজকে এই 21শে জুলাইয়ের পাশাপাশি বহুদিন পরে কংগ্রেসের তরফ থেকে আজকে শহীদ মিনারে সেখানেও আজকে এই 21শে জুলাই পালন করা হলো। এবং বহুদিন পর কংগ্রেসের যারা পুরানো নেতারা এক জায়গায় হলেন, প্রদীপ ভট্টাচার্য একই মঞ্চে, অধীর রঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়, মানে দীপা দাসমুন্সী, যাদেরকে বহুদিন ধরে দেখা যায়নি এরকম একটা একই মঞ্চে সিনিয়র লিডাররা, তারাও আজকে ছিলেন। সেখানেও যে খুব বেশি লোক হয়েছে তা নয়, তবে তারা চেষ্টা করেছেন একটা ঐক্যের অন্তত ছবি কংগ্রেস একদমই তুলে ধরতে পেরেছে। হ্যাঁ, 21শে জুলাইকে উপলক্ষ করে কংগ্রেসও কিন্তু একটা ঐক্যের ছবি তুলে ধরেছে। এবং ঋতব্রত শিবির বা কালীঘাট শিবিরের মধ্যে যুযুধান দুই শিবিরের মধ্যে লড়াই ছিল কার কর্মীরা কার সঙ্গে আছে। সেখানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ধাপ এগিয়ে গেলেন, কিন্তু তারপরেও বলতে হবে যে সংখ্যাটা এই মুহূর্তে দুটো শিবিরকে সম্মিলিত করলে যে সংখ্যাটা হয়, সেটা কি খুব একটা আশাব্যঞ্জক তৃণমূল কংগ্রেসের জন্য এই মুহূর্তে? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। আজ আলোচনা এ পর্যন্তই। দেখতে থাকুন সব খবরের জন্য, সঠিক খবরের জন্য দ্য ওয়াল।